শুভসতী মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন হার্ট সাউন্ড অ্যান্ড পেরিকার্ডিয়াল ডিজিজ নামে একটা লেখা আছে। লেখা থেকে ভয় পাওয়ার কিছু নেই। আমি চেষ্টা করেছি যে অল্প অল্প করে আপনাদেরকে কিভাবে আনন্দ দিয়ে পড়ানো যায়, এই জন্যই একটু করে আসলে গ্রাফিক্যালি নিজের হাতে লিখে এগুলো পড়ানোর চেষ্টা করা। আমরা পড়ছিলাম পেরিকার্ডিয়াল ডিজিজ সম্পর্কে। আমরা গত পর্বে আলোচনা করেছি পেরিকার্ডিয়াল ডিজিজের। আমরা এখান থেকে পড়েছি তার ডেফিনেশন, ক্লাসিফিকেশন, হাউ টু মেকানিজম, কিভাবে মেকানিজম করে, কার্ডিয়াক টেম্পোনের সম্পর্কে একটু ধারণা নিয়েছি। নাও আমরা যেটি আজকে পড়াশোনার চেষ্টা করব সেটি হচ্ছে যে পেরিকার্ডিয়াল ডিজিজের ক্লাসিফিকেশন, এবং এই ক্লাসিফিকেশনটা পড়ার পর আমরা কিন্তু ধীরে ধীরে আগাবো। সো পেরিকার্ডিয়ালসের ক্লাসিফিকেশন কাকে বলে মনে রাখতে হবে। যদি পেরিকার্ডিয়ামে ইনফ্লামেশন হয় সেটিকে বলছি পেরিকার্ডাইটিস। সো পেরিকার্ডাইটিস কীরকম হতে পারে? সেরাস পেরিকার্ডাইটিস হতে পারে, ফিব্রিনাস পেরিকার্ডাইটিস হতে পারে, কিংবা এর মাঝামাঝি সেরোফিব্রিনাস পেরিকার্ডাইটিস হতে পারে, কখনো পায়োজেনিক পেরিকার্ডাইটিস হতে পারে, কখনো হেমোরোজিক পেরিকার্ডাইটিস হতে পারে, আবার কখনো বা ক্যাসিয়াস পেরিকার্ডাইটিস হতে পারে। প্রথমে আসা যাক সেরাস পেরিকার্ডাইটিস। সেরাস পেরিকার্ডাইটিস মানে হচ্ছে যে যদি আপনার শরীরের, যে আমরা জানি যে কোনো ধরনের ভাইরাল বা ইমিউনোলজিক্যাল যদি কোনো ইনজুরি হয়, যেমন কক্সেকি ভাইরাস বা অনেক ধরনের ভাইরাস আছে, বা ইমিউনোলজিক্যাল কোনো ইনজুরি লাইক রিউমেটিক ফিভার হলো, তো এই ধরনের কোনো ইনজুরি যখন হচ্ছে তখন আপনার মাইক্রো সার্কুলেশন বা সার্কুলেটরি সিস্টেম কিন্তু হ্যাম্পার হচ্ছে। সো সার্কুলেটরি সিস্টেম হ্যাম্পার হওয়ার পর দেখা যাচ্ছে যে সেটিকে আসলে কম্পেনসেট করার জন্য কি দরকার? ডাব্লিউবিসি দরকার। ডাব্লিউবিসি যাচ্ছে বাট নট সো মাচ, এবং এই মাইক্রো সার্কুলেশনের কারণে যে লিকেজটা হচ্ছে, এই সেরাস ফ্লুইড লিকেজ হওয়ার কারণে এই পেরিকার্ডাইটিসটাকে আমরা বলছি সেরাস পেরিকার্ডাইটিস। এরপর হচ্ছে ফিব্রিনাস পেরিকার্ডাইটিস। ফিব্রিনাস পেরিকার্ডাইটিস মানে হচ্ছে যে সামথিংস বাট মডারেট ইনজুরি, অর্থাৎ ইনজুরিটা একটু বেশি হয়ে গেল, ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে গেল, ইমিউনোলজিক্যাল কজের কারণেই আক্রান্ত হয়ে গেল, বাট ইনজুরি যেটা করেছে মাইক্রো সার্কুলেশন একটু বেশি ইনজুরি করেছে, যার কারণে কি হচ্ছে ডাব্লিউবিসি তো গেলই, তার সাথে ফিব্রিন মোস্টলি কাম আউট হয়ে গেল। সো এই যখন ফিব্রিনটা কাম আউট হয়ে গেল, এই কার্ডাইটিসটাকে আমরা বলছি ফিব্রিনাস পেরিকার্ডাইটিস। এবং সেরোফিব্রিনাস পেরিকার্ডাইটিস মানে হচ্ছে যে তার শুরু হয়েছে সেরাস দিয়ে, মাইল্ড ইনফ্লামেশন বা মাইল্ড ইনজুরি দ্বারা শুরু হয়েছে, বাট শেষটা বা পরিণতিটা একটু খারাপ হয়ে গেছে, কম্পেনসেট হয়ে বা কমপ্লিকেশন হয়ে ইট ইজ অ্যাবাউট গো থ্রু দ্য ফিব্রিনাস পেরিকার্ডাইটিস। এরপরে আসা যাক পায়োজেনিক পেরিকার্ডাইটিস। আমরা জানি যে ব্যাকটেরিয়া প্রোডিউসিং যে অর্গানিজমগুলো আছে বা ব্যাকটেরিয়া যারা আছে, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো যখন পেরিকার্ডাইটিস ডেভেলপ করে সেটাকে আমরা বলছি পায়োজেনিক পেরিকার্ডাইটিস। এরপরে আসা যাক হেমোরেজিক পেরিকার্ডাইটিস, অর্থাৎ ইনফ্লামেটরি এক্সুডেট যখন প্রোডাকশন করে এবং এর পাশাপাশি যখন সেটা ব্লাড দ্বারা পূর্ণ হয় তখন সেটাকে আমরা বলছি হেমোরেজিক পেরিকার্ডাইটিস। এবং স্পেশালি যদি পেরিকার্ডাইটিসটা টিউবারক্লোসিসের জন্য হয়, আমরা জানি সবাই টিউবারক্লোসিসে ক্যাসিয়াস নেক্রোসিস হয়। সো এরা কি করছে? এরা টিউবারক্লোসিস, মাইক্রোব্যাকিয়াম টিউবারক্লোসিস যে ধরনের পেরিকার্ডাইটিস ডেভেলপ করছে এটাকে বলছি আমরা ক্যাসিয়াস পেরিকার্ডাইটিস। এখন কোশ্চেনটা হচ্ছে কি কি কজ হতে পারে। সো সেরাস পেরিকার্ডাইটিস আজকে আমরা বলবো। Cause হতে পারে viral cause. Most common causes is about the Coxsackie virus and it is also the common cause of viral myocarditis. মনে রাখতে হবে myocarditis of the virus and serous pericarditis is a common cause হচ্ছে Coxsackie virus. সেকেন্ড কমন কজ হচ্ছে এপিস্টান বার ভাইরাস, এবং আমরা জানি যে কিসিং করলে বা কিস করলে যেটি সবচেয়ে বেশি হয় মোড অফ ট্রান্সমিশন এবং ইনফেকশাস মনোনিউক্লিওসিসে কিন্তু এটি আমরা পাওয়া যায়। সো এপিস্টান বার ভাইরাস ইজ দ্য সেকেন্ড মোস্ট কজ অফ দ্য সেরাস পেরিকার্ডাইটিস। থার্ড হচ্ছে মাউস ভাইরাস, অর্থাৎ প্রাইমারিতে দেখবেন যে প্যাশেন্ট বলছে যে আমার গালটা ফোলা আছে, গাল ফোলার পর হঠাৎ করে দেখলাম যে কয়েকদিন পর দেখা গেল আমার বুকের মধ্যে শার্প ওয়েলো কালার একটা পেইন, এবং আমি যখন শুয়ে থাকি ব্যথাটা বেড়ে যায়, সামনের দিকে যখন একটু ঝুঁকে থাকি ব্যথাটা কমে যায়। সো ইউ হ্যাভ টু মাস্ট এক্সক্লুডেড অ্যাবাউট দ্য সেরাস পেরিকার্ডাইটিস। এছাড়াও কিছু নন ইনফেক্টিভ কজ আছে বা অটোইমিউনি যদি আমি ডিজিজ দেখি, লাইক রিউমেটিক ফিভার, সেলিস, স্ক্লেরোডার্মা, কিছু টিউমার রিলিজিং অ্যান্টিজেন থাকে, কিছু ব্যাকটেরিয়া প্লুরাল ইনভলভমেন্ট থাকতে পারে, দে অল আর কজিং অ্যাবাউট দ্য সেরাস পেরিকার্ডাইটিস। এখন কোশ্চেনটা হচ্ছে যে একটা পেরিকার্ডিয়াল পেইনের সাথে এমআই এর পেইন ইনভলভমেন্ট করবেন কিভাবে? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মিনস দ্যাট ইজ দ্য ইনভলভমেন্ট অফ দ্য মায়োকার্ডিয়াম, এবং পেরিকার্ডিয়াল পেন মিন ইনভলভমেন্ট অফ দ্য পেরিকার্ডিয়াম। দ্যাট মিনস আপনার ইনভলভমেন্ট পেরিকার্ডিয়াম মানে হচ্ছে বাইরের লেয়ার পেরিকার্ডিয়াম, তাই তো? সো বাইরের দিকে যখন পেইনটা হচ্ছে শার্প পেন, ভিতরের দিকে পেইনটা হচ্ছে ডাল পেন। এবং পেইনটা যেহেতু বাইরের দিকে হচ্ছে শার্প পেন, বাইরের জিনিস আপনি বুঝতে পারবেন ভালো, ইট ইজ আ ওয়েল লোকালাইজ পেন। আর এমআই এর পেনটা কি ডিফিউজলি আপনি লোকালাইজ করতে পারবেন না, মনে হচ্ছে পুরো জায়গাটা দূরে পেইনটা আছে, রাইট? পেরিকার্ডিসের পেইনে আপনি যখন রিলিফ করবেন, বেন্ডিং ফরওয়ার্ড হবেন, সামনের দিকে ঝুঁকে যাবেন, ইট ইজ রিলিফ। বাট এমআইয়ের পেইনের ক্ষেত্রে আপনি যখন রেস্ট নেবেন বা নাইট রেস্ট নেবেন, ইট ক্যান বি রিলিফ, অ্যান্ড সাম এক্সটেন্ট এটা কিন্তু রিলিফ নাও হতে পারে। ইউজুয়ালি ডাজন্ট রেডিয়েট বিকজ নার্ভাস সিস্টেমের রেগুলেশনে আমরা জানি নার্ভ ইন্টারপেন একটু কম হয়ে থাকে, সো ডাজন্ট রেডিয়েট। এমআইয়ের ক্ষেত্রে রেডিয়েট করছে, শোল্ডারে যাচ্ছে, আর্মে যাচ্ছে, ব্যাকে যাচ্ছে, সব জায়গায় যেতে পারে।
অ্যান্ড ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ পেরিকার্ডিয়াল রাব। কিছুই যদি না জানেন, বাট পেরিকার্ডিয়াল রাব যদি আপনি শুনতে পারেন কানের মধ্যে, এটি কিন্তু আপনাকে ডায়াগনোসিস করবে ইট ইজ আ পেরিকার্ডাইটিস। বাট ইট ইজ নেভার গট দ্য পেরিকার্ডিয়াল রাব ডিউরিং দ্য অসকালটেশন। পেরিকার্ডিসের ক্ষেত্রে ইট ইজ দ্য মোস্ট লাউড পাওয়া যাবে যদি ফাইব্রিনাস পেরিকার্ডাইটিস হয়, বিকজ ফিব্রিনটা স্ক্র্যাচেস করে দুটা লেয়ারের মাঝে, পেরিকার্ডিয়ামে যে দুটো লেয়ার আছে, দুটো লেয়ারের মধ্যে সে ঘষা দেয়। সো ঘষা দেওয়ার কারণে পেরিকার্ডিয়াল রাব মোস্টলি আমরা পেয়ে থাকি হচ্ছে ফিব্রিনাস পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে। এখন একটু আমরা প্যাথোফিজিওলজিটা পড়ে আসি সেরাস পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে। কোনটা থেকে শুরু করবো? প্রথমেই শুরু করি একটা মাইল্ড ইনফ্লামেশন হয়ে গেল। মনে করেন আপনার ভাইরাল বা ইমিউনোলজিক্যাল ইনজুরির কারণে শরীরে একটা মাইল্ড ইনফ্লামেশন হয়ে গেল। সো মাইল্ড ইনফ্লামেশন যখন হয়ে গেল, ন্যাচারালি কেমিক্যাল মেডিকেটর যেগুলো আছে সেগুলো রিলিজ হয়ে গেল, বাট কনসেন্ট্রেশনটা অনেক কম। সো যখন মাইক্রোসার্কুলেশনে এই ন্যাচারাল মেডিকেটরসগুলো রিলিজ হয়ে গেল, ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ তৈরি হয়ে গেল, বাট বেশি গ্যাপ হয়ে গেল না, খুবই লিটিল ফ্লুইড বের হয়ে গেল এবং স্মল প্রোটিন কাম হয়ে গেল, এবং যেই ফ্লুইডটা কাম আউট হয়ে গেল সেটি ইনফ্লাম করলো পেরিকার্ডিয়াল ওয়ালে, এবং এই ইনফ্লাম করার কারণে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, ইনফ্লামেশন ডেভেলপ করছে। এবং স্মল অ্যামাউন্ট অফ দ্য পেরিকার্ডিয়াল ফ্লুইড উইথ রিচ ইন বাট নট টু মেনি ডাব্লিউবিসি, মানে একটু রিচ করছে, ফ্লুইডগুলো বেশি আছে বাট নট ডাব্লিউবিসি প্রেজেন্ট, অর্থাৎ অত বেশি কিন্তু আঘাত পায়নি। সো এই যে সেরাস ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে কন্টেনিং পেরিকার্ডাইটিস, এটাকে বলছি আমরা সেরাস পেরিকার্ডাইটিস। সহজ হিসাবে একটা ইনজুরি হয়ে গেল, ইনজুরিটা ছোটোখাটো, অল্প একটু গ্যাপ হয়ে গেছে, অল্প কিছু ফ্লুইড বের হয়ে গেছে, এটা সেরাস ফ্লুইড, খুব বেশি ডাব্লিউবিসিও আসেনি কারণ ক্ষতিটা খুব বেশি না। সুতরাং এটাকে বলছি আমরা সেরাস পেরিকার্ডাইটিস। কজ কি? ভাইরাল বা ইমিউনোলজিক্যাল কজ। ইমিউনোলজিক্যাল কজের মধ্যে যদি আমি একটু হিসাব করি, আপনি দেখবেন রিউমেটিক ফিভার যখন আছে, এটা মাল্টি সিস্টেমিক ইনভলভমেন্ট করছে গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই দিয়ে, সেটি কিন্তু ডেভেলপমেন্ট করছে এই ধরনের ইনজুরিকে। এছাড়া আপনি যদি দেখেন যে যদি আমরা এসএলই বলি, এসএলইতে কি হয়, ক্লোনাল বি সেল এরা অ্যাটাকস করে টিস্যুতে, এবং মাল্টিপল ক্লোনাল অটোরেক্টিভ বি সেল একে অপরের সাথে রিয়াকশন করে আলটিমেটলি অ্যান্টিবডি প্রডিউস করে, এবং সেখান থেকেও সেরাস পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। অপরদিকে আমরা জানি যে অনেকটা সময় স্ক্লোডার্মাতেও এরকম হতে পারে। আবার ইউরেমিয়া আমরা যদি দেখি যে ইউরেমিক কিন্তু পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। এটি কেমন? মনে রাখতে হবে, যদি ইউরেমিয়ার মধ্যে দুটি পার্ট আছে, একটা হচ্ছে ইউরেমিয়া, একটা হচ্ছে অ্যাজোটেমিয়া। হোয়াট ইজ ইউরেমিয়া অ্যান্ড হোয়াট ইজ অ্যাজোটেমিয়া? মনে রাখতে হবে, যদি তার ক্লিনিক্যাল ফিচারগুলো থাকে এবং তার সাথে ব্লাড কেমিস্ট্রি ডিস্টার্ব থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে ইউরেমিয়া। এবং যদি শুধুমাত্র ব্লাড কেমিস্ট্রি ডিস্টার্ব থাকে, সেটাকে আমরা বলছি অ্যাজোটেমিয়া। অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার যখন থাকবে তখন সেটাকে আমরা বলছি ইউরেমিয়া। কোশ্চেনটা হচ্ছে যে কেন আমার শরীরে ইউরেমিয়া থাকবে এবং সেখান থেকে পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে হবে? আমরা জানি যখন ইউরেমিয়া হয় তখন কি হচ্ছে, টক্সিক সাবস্টেন্সগুলো আমাদের শরীরে রিটেন থাকে। সো টক্সিক সাবস্টেন্সগুলো রিটেন থাকে, কিডনি দিয়ে বের হতে পারে না। এরা কি করে? এরা কোনো কাজ পায় না, তো এরা পেরিকার্ডিয়ামে যায় এবং পেরিকার্ডিয়ামকে ইরিটেশন করে এবং সেখান থেকে ডেভেলপ করে হচ্ছে পেরিকার্ডাইটিস। এরপরেই অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়াল প্লুরাল ইনভলভমেন্ট হয়, অর্থাৎ আপনার প্লুরার মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে এবং প্লুরার মধ্যে সাপোরেটিভ প্লুরাল ইনভলভমেন্ট হয়ে গেছে, সেখানে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, লিম্বোসাইট গিয়ে সেখানে ঝামেলা করছে, এবং এই কেমিক্যাল মেডিয়েটরগুলো কি করছে, সেই প্লুরা থেকে আলটিমেটলি পেরিকার্ডিয়ামে একটু আসছে এবং সেখান থেকে ডেভেলপ করছে পেরিকার্ডাইটিস। আচ্ছা, এরপরে যদি আমি দেখি যে ফিব্রিনাস পেরিকার্ডাইটিস, সেটি আমরা আগামীকালকে পড়ে ফেলবো ইনশাল্লাহ। আমরা যদি একটু সংক্ষেপে করে ফেলি যে হোয়াট উই আর লার্ন ফ্রম দ্য সেরাস পেরিকার্ডাইটিস, আমরা শিখে ফেললাম সেরাস পেরিকার্ডাইটিস কাকে বলে, তার ডেফিনেশন কি, তার কজ কি, কোন প্যাথোজেনেসিসে এটি কাজ করে। ইট ইজ নট সো মাচ সিরিয়াস, সো অত বেশি রিল্যাক্স, যতটা আমার হওয়া দরকার তত বেশি আমি রিল্যাক্স যেমন হব না, অত বেশি টেনশনে পড়বো না, বিকজ ইট ইজ কিউরেবল। থ্যাংক ইউ ভেরি মাচ।